আসসালামু আলাইকুম। কোভিড-19 প্রতিকূল পরিবেশের কারণে যেহেতু আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছি না আজ প্রায় ১৩টি মাস, সঙ্গত কারণেই প্রযুক্তির উৎকর্ষতার কারণে এবং বর্তমান সরকারের সময় উপযোগী পদক্ষেপ নেয়ার কারণে আমরা আজ তোমাদের সামনে জুম অ্যাপসের মাধ্যমে তোমাদের লেখাপড়া কার্যক্রম কিছুটা হলেও চালিয়ে নেবার মতো পরিবেশ তৈরি করতে পেরেছি এবং এই পরিবেশ তৈরি করার জন্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা কর্মকর্তাবৃন্দ সহ বর্তমান সরকারকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। পাশাপাশি আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই আমি তোমাদের সাথে পূর্ব পরিচয় থাকা সত্ত্বেও খুব সংক্ষিপ্ত একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডক্টর শেখ কামরুজ্জামান, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক, ডুমুরিয়া কলেজ। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো তোমাদের জীববিজ্ঞান তৃতীয় পত্রের প্রথম অধ্যায়ের অংশবিশেষ। আমি তোমাদের সামনে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে একটি স্লাইড তুলে ধরেছি। তোমরা সবাই এই স্লাইডে যে দুটি প্রাণী আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, নিঃসন্দেহে তোমরা প্রাণী দুটি সম্পর্কে সুপরিচিত, সবাই তোমরা প্রাণী দুটিকে ভালো করেই চেনো। প্রাণীটি দেখে তোমাদের ভিতরে এক ধরনের প্রশ্নের উদ্বেগ হয়েছে আশা করি। প্রশ্ন দুটি এমন ক্ষয়সঙ্গত যে একটি প্রাণী অমেরুদণ্ডী এবং দ্বিতীয় যে প্রাণীটি বিষধর সাপ সেটি মেরুদণ্ডী। আবারও আমি দুইটি প্রাণী তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণী থাকার সত্ত্বেও আমি এই ক্ষুদ্র দুটি প্রাণীকে তোমাদের সামনে উপস্থাপন করেছি নিশ্চয়ই কোনো উদ্দেশ্যমান আছে। তোমরা এর পূর্ববর্তী ক্লাসে জীববিজ্ঞানের এই অধ্যায়টিও খুব ভালো করেই পড়ালেখা করে এসছো, কাজেই বিষয়টি সম্পর্কে তোমাদের
তেমন অজানা কিছু নেই। ছবিতে দুটি প্রাণী আমি তুলে ধরেছি। এই প্রাণী দুটির দেহকে কি কোনোভাবে সমান বা সদৃশ্য অংশে ভাগ করা সম্ভব? এই প্রশ্ন যদি তোমাদের কাছে আমি রাখি, তোমরা খুব নির্বিঘ্নে বা অকপটে পূর্ববর্তী ক্লাসের অভিজ্ঞতা থেকে খুব সুন্দর একটি জবাব আমাদের সামনে তুলে ধরবে। সেটা হলো যে, প্রথম যে প্রাণীটি আমি তুলে ধরেছি শামুক, সেটি কোনোভাবেই সমানভাবে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত বা চতুর্খণ্ডিত করা সম্ভব না। আরেকটি প্রাণী তোমরা যাকে বা আমরা যাকে স্টারফিশ বা তারামাছ বলে জানি, সেই প্রাণীটিকে দুই বা ততোধিক সমান খণ্ডে খণ্ডায়িত করা সম্ভব। প্রথম প্রাণীটি যেহেতু শামুক, প্রাণীটিকে কোনোভাবেই সমান দুই বা ততোধিক খণ্ডে খণ্ডিত করা সম্ভব না। সঙ্গত কারণেই বইয়ের ভাষা অনুযায়ী বা বিজ্ঞানীদের চিন্তা চেতনা অনুযায়ী আমরা প্রাণীটিকে বলবো অপ্রতিসম প্রাণী। এবং স্টারফিশ বা তারামাছ, আমি আগেই বললাম যে প্রাণীটিকে দুই বা ততোধিক সমান খণ্ডে খণ্ডিত করা সম্ভব, কাজে এটাকে আমরা প্রতিসম প্রাণী বলতে পারি বা প্রতিসম প্রাণী হিসেবে আমরা চিনি বা জানি। নিচে আরো দুটি প্রাণী আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে। প্রাণী দুটি দেখে তোমাদের ভিতরে আবারও নতুন কোনো প্রশ্নের উদ্রেক হয় স্বাভাবিক, কারণ দুটি প্রাণী সম্পূর্ণরূপে দুই ধরনের সুস্পষ্টভাবে তোমাদের সামনে দৃশ্যমান। প্রথম প্রাণীটি তোমরা দেখতে পাচ্ছ গোলাকৃতির, লম্বা, দৃশ্যত তার কোনো খণ্ডায়ন আমাদের সামনে ধরা পড়েনি বা তার কোনো খণ্ডায়ন নেই। দ্বিতীয় যে প্রাণীটি আমরা দেখতে পাচ্ছি, প্রাণীটি অনেকগুলো খণ্ডকের সাহায্যে তার পুরো দেহটি গঠিত। কাজেই আমরা প্রাণীটিকে খণ্ডায়নযুক্ত প্রাণী বা খণ্ডকায়িত প্রাণী হিসেবে বলতেই পারি। ছবিগুলোতে এ পর্যন্ত আমরা যা দেখলাম, এগুলিকে আমরা সাধারণত প্রাণীর বৈশিষ্ট্য বলে থাকি বা বলতে পারি। আর এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়েছে। সঙ্গত কারণেই বলতে হয়, পৃথিবীতে বিজ্ঞানীরা এ পর্যন্ত 2,70,000-এরও বেশি উদ্ভিদ প্রজাতি এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এই প্রাণীগুলিকে বিভিন্নভাবে নামকরণের জন্য তার কিছু বৈশিষ্ট্য উদ্ভাবন করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা যুগের পর যুগ, বছরের পর বছর। তার ভিতরে আমরা সবাই একজন বিজ্ঞানীর নাম জানি, তিনি হলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। এই বিজ্ঞানী অ্যারিস্টটল সাহেব
প্রাণী বিজ্ঞানের এই লক্ষ লক্ষ প্রাণীর নামকরণ বা শ্রেণীকরণ করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছেন। তার চেষ্টা বা গবেষণার ফল হিসাবে তিনি এই প্রাণীকুলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যকে সামনে এনে আমাদের সামনে প্রাণীগুলিকে শনাক্তকরণের সহজীকরণের কিছু ভিত্তি তুলে ধরার চেষ্টা করেছেন, যেগুলো আমরা কিছুক্ষণ আগেই তোমাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরলাম। কাজেই এই সামান্য সময়টুকুর ভিতরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তাতে তোমরা হয়তো আগেই খুব সহজেই বুঝতে পেরেছো বা অনুধাবন করতে পেরেছো যে স্যার আজ আমাদের যে বিষয়টি পড়াবেন সেটা শ্রেণীকরণের ভিত্তি বা শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমি যদি তোমাদের কাছে এখন একে একে প্রশ্ন করি, তাহলে তোমরা তোমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, যেহেতু তোমরা ক্লাস 9 এবং 10 দুই ক্লাসে জীববিজ্ঞানের এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে খুব সুন্দর করেই পড়ে আসতো বা শিখে আসতো, কাজে তোমরা বলতে পারবে যে শ্রেণীবিন্যাসের ভিত্তি কি। শ্রেণী বিন্যাস বা শ্রেণীকরণে ব্যবহৃত প্রধান প্রধান ভিত্তিসমূহের নাম তোমরা সহজেই বলতে পারবে, আমি বিশ্বাস করি। শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণের ভিত্তিসমূহের প্রকারভেদ তোমাদের যার কাছেই আমি জিজ্ঞেস করি না কেন তোমরা বলতে পারবে, আমার বিশ্বাস। প্রাণীর শ্রেণীবিন্যাসের বেশ কয়েকটি ভিত্তি অ্যারিস্টটল সাহেব দাঁড় করিয়েছেন শ্রেণীবিন্যাসকে সহজীকরণ করার জন্য। তার একটি হল প্রান্তিকতা। প্রান্তিকতার বিষয়টা হলো একটি প্রাণীর দুইটা দিক থাকে, একটা সম্মুখ দিক সঙ্গতকরণে, আর একটি পশ্চাৎ দিক। সম্মুখ দিকটাকে আমরা মুখের দিক বলে থাকি, পেছনের দিকটাকে আমরা পাওয়ার দিক বা পশ্চাৎ দিক বলে থাকি। এছাড়া আরো 2-3টা দিক আমি তোমাদের সামনে উল্লেখ করেছি, সেটা হলো পৃষ্ঠীয় দিক, পার্শ্বীয় দিক এবং বক্ষীয় দিক। এরপর আছে শ্রেণীবিন্যাসের আরেকটি অন্যতম উপাদান, সেটা হলো আকার বা আকৃতিগত দিক। আকার বা আকৃতিগত দিকের বিষয়টি হলো, একটা হলো আণুবীক্ষণিক, যা সাধারণত সচরাচর আমরা খালি চোখে দেখতে পাই না, যেটাকে আমরা বলি আণুবীক্ষণিক বা মাইক্রো। উদাহরণ হিসেবে যদি আমরা তুলে ধরতে চাই, যেটা আমরা কখনোই দেখিনি বা দেখতে পাই না, সেটা হলো মাছের ফুলকার, এক ধরনের আণুবীক্ষণিক জীব আছে। দ্বিতীয় একটি প্রাণী তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, যেটা তোমরা সবাই দেখেছো এবং দেখলে এক ধরনের কৌতূহলের উদ্রেক তোমাদের ভিতরে হয়, সেটা হলো হাতি, যেটাকে আমরা আমাদের সামনে দৃশ্যমান বিভিন্ন ধরনের প্রাণী গোষ্ঠীর ভিতরে সবচেয়ে বড় প্রাণী হিসেবেই জানি, যেটাকে আমরা
বৃহত্তর প্রাণী বা ম্যাক্রো প্রাণী হিসেবে জানি। এরপর আর একটু গুরুত্বপূর্ণ উপাদান আমরা তুলে ধরেছি শ্রেণীবিন্যাসের সহজীকরণের জন্য, সেটা হলো তল। প্রাণীর শ্রেণীবিন্যাসকরণের জন্য তলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটি প্রাণীকে প্রধানত তোমরা দেখতে পাচ্ছ, আমি বেশ কয়েকটি তলের কথা এখানে উল্লেখ করেছি, যেমন পৃষ্ঠীয় তল, অঙ্কীয় তল, অগ্রপ্রান্ত, পশ্চাৎ প্রান্ত, সাজিটাল তল, ফ্রন্টাল তল, অনুপ্রস্থ তল। এই তলগুলোর সমন্বয়ে বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতির প্রাণীগোষ্ঠীকে এক একটি বিশেষ প্রাণীর অন্তর্ভুক্ত করার জন্য এই তল বিষয়টিকে বেছে নিয়েছিলেন। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি বিষয় হলো ভ্রূণ স্তর। এখানে তোমাদের সামনে আমি দুইটা ছবি তুলে ধরেছি। ক নম্বর যে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটাকে লিখেছি আমি দ্বিস্তরী, এবং খ নম্বরে যে প্রাণী যে ছবিটি আমি তুলে ধরেছি সেটা নাম দিয়েছি আমি ত্রিস্তরী। এই দ্বিস্তরী এবং ত্রিস্তরী নামকরণের পিছনে বিজ্ঞানীরা, যারা এই শ্রেণীবিন্যাসকরণের জন্য তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ সময় পার করেছেন, তার কিছু যৌক্তিকতা আছে। আমি এখানে দেখো দুইটা প্রাণী ডিসেকশনের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যার ভিতরে দুইটা ছবির মধ্যে কিছু মিল আছে এবং কিছু অমিলও পরিলক্ষিত হচ্ছে। যেমন দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এই দুটি স্তর যে প্রাণী গোষ্ঠীতে বিদ্যমান সেটাকে আমি বলবো দ্বিস্তরী প্রাণী। এই দ্বিস্তরী প্রাণীর উদাহরণ হিসেবে আমরা নিডারিয়া পর্বের প্রাণীকে উল্লেখ করতে পারি। এবং ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে যে বৈশিষ্ট্য কারণে আমরা ওই প্রাণীকে ত্রিস্তরী বলেছি সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। আমি তিনটা কোষস্তরের কথা দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে উল্লেখ করেছি। কাজেই যে প্রাণীর ক্ষেত্রে এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম নামক তিনটি কোষস্তর বিদ্যমান বা ভ্রূণস্তর বিদ্যমান, তাকে আমরা ত্রিস্তরী প্রাণী হিসেবে বলতে পারি। এরপর আছে সিলোম। সিলোমের ক্ষেত্রে আমরা যে সকল প্রাণীদেহে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থানে একটা ফাঁকা জায়গা থাকে, যে ফাঁকা জায়গাটা থেকে আমরা দেহগহ্বর বলি বা দেহগহ্বর নামে পরিচিত। ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত হয়ে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত
যে জায়গাটা যে দেহগহ্বর, সেই দেহগহ্বরটিকে আমরা সিলোম বলে থাকি, বা যে সমস্ত বিজ্ঞানী এই শ্রেণীকরণ নিয়ে কাজ করেছেন ওনারা এই দেহগহ্বরকে সিলোম নামে আখ্যায়িত করেছেন। এই সিলোম শব্দটির প্রকৃতির উপর নির্ভর করে প্রাণীকুলকে তিনভাবে গোষ্ঠীভুক্ত করা হয়েছে। তার একটা হলো আমরা দেখতে পাচ্ছি অ্যাসিলোমেট, দ্বিতীয় ছবিটাতে আমরা একটা শব্দ ব্যবহার করেছি, সেটা হলো সুডোসিলোমেট। তৃতীয় ছবিটিতে আমি আরেকটি শব্দ ব্যবহার করেছি, সেটা হলো সিলোমেট। আমি একটু পিছনের দিকে ফিরে যাচ্ছি। তোমাদের কাছে সঙ্গত কারণেই প্রশ্নের উদ্বেগ হতে পারে অ্যাসিলোমেট কি। আমি পূর্বেই সিলোম শব্দটি ব্যবহার করেছি। যে প্রাণীর গহ্বরে বা যে প্রাণীর দেহে সিলোম নেই বা সিলোমের উপস্থিতি লক্ষ্য করা যায় না বা সিলোম থাকে না, তাকে আমরা বলবো অ্যাসিলোমেট প্রাণী। এই প্রাণীর দেহগহ্বর মেসেনকাইমা এবং পেশি দ্বারা পূর্ণ থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা তোমাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে পরিফেরা পর্বে প্রাণী অ্যাসিলোমেট প্রাণী। এরপর আমরা সুডোসিলোমেট প্রাণী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় যাব। অ্যাসিলোমেট প্রাণীর ক্ষেত্রে আমরা যেমন জানলাম সিলোমবিহীন, সুডোসিলোমেট প্রাণীর ক্ষেত্রে যে প্রাণীর দেহগহ্বরে মেসোডার্মাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নয়, তাদেরকে আমরা সাধারণভাবে সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট প্রাণী হিসেবে ধরে নিতে পারি। উদাহরণ হিসেবে যদি আমরা যাই, তাহলে তোমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের নেমাটোডা, রোটিফেরা পর্বের প্রাণীকে সুডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট প্রাণীর উদাহরণ হিসেবে জানতে পারে। এরপর আছে সুডোসিলোমেট বা প্রকৃত সিলোমেট প্রাণী। যে সকল প্রাণীর দেহগহ্বর মেসোডার্মাল থেকে উদ্ভূত বা মেসোডার্মাল কোষোসা থেকে সৃষ্ট পেরিটোনিয়াম স্তরে আবৃত থাকে, তাকে আমরা সুডোসিলোমেট বা প্রকৃত সিলোমেট প্রাণী বলতে পারি। এক্ষেত্রে প্রাণীর কোষস্তরে এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এবং সিলোমিক গহ্বর উপস্থিত। উদাহরণ হিসেবে যদি আমরা যাই, তাহলে একটু উন্নততর প্রাণী যেমন মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এমনকি করডাটা পর্বের প্রাণীও সিলোমেট বা প্রকৃত সিলোমেটের অন্তর্ভুক্ত প্রাণী। এরপর আমরা যাব আর একটি মজাদার বিষয়ে, সেটা খণ্ডায়ন। যে সমস্ত প্রাণীর দেহ
বিভিন্ন ধরনের খণ্ডকের মাধ্যমে গঠিত সাধারণভাবে আমরা সেই প্রাণীগুলোকে খণ্ডকায়ন প্রাণী হিসেবে আখ্যায়িত করতেই পারি। যেমন বিভিন্ন ধরনের পতঙ্গ যা দেহ খণ্ডকায়ন লক্ষ্য করা যায়, আবার এমন কিছু কিছু প্রাণী আছে যাদের দেহের খণ্ড সুস্পষ্ট নয়। প্রকৃত খণ্ডকযুক্ত প্রাণী বলতে আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীকেই সাধারণত ধরে থাকি। তার মধ্যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণীরাও খণ্ডকযুক্ত বা খণ্ডকায়নযুক্ত প্রাণী গোষ্ঠীর আওতায় পড়ে এবং প্রাণী গোষ্ঠীর আওতাভুক্ত। এরপর আছে অঞ্চলায়ন। তোমাদের বইতে এমন কিছু কিছু প্রাণী আছে যার খণ্ডগুলো সুস্পষ্ট না হলেও সমগ্র দেহটা দুই তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু কিছু প্রাণীর দেহ আছে যেগুলো বাহ্যিকভাবে সুস্পষ্টভাবে খণ্ডায়ন বা সুস্পষ্ট, কিন্তু অনেক ক্ষেত্রে সেই খণ্ডগুলো সুস্পষ্ট নয়, বরং সেই খণ্ডগুলো একত্রে মিলিত হয়ে দেহের সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চলে বিভক্ত হয়, যে অঞ্চলগুলোকে আমরা ট্যাগমা নামে অভিহিত করি। এই অঞ্চলায়নযুক্ত যে প্রাণী, সেই প্রাণীগুলোকে আমরা ট্যাগমালাইজেশন বলে থাকি। ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের এই অঞ্চলায়ন সুস্পষ্ট। তোমরা খেয়াল করে থাকবে, যদি ঘাস ফড়িংয়ের দিকে তোমরা খেয়াল করো, অতি সুপরিচিত একটি প্রাণী যা আমাদের বাড়িতে এমন কোনো বাড়ি নেই যেখানে নেই, যেটি হলো আরশোলা। আরশোলার দেহের দিকে যদি তোমরা ভালো করে নজর দাও তাহলে তোমরা বুঝতেই পারবে যে পূর্বের আলোচিত একটি প্রাণী নিয়ে আমরা পড়েছি, সেটা হলো খণ্ডকায়ন, আর তারই ধারাবাহিকতায় আরেকটি প্রাণী নিয়ে আলোচনা করছি, সেটা হলো অঞ্চলায়ন। পার্থক্যটা তোমরা সহজেই নিরূপণ করতে পারবে। খণ্ডকায়ন যেমন প্রাণীর শ্রেণীবিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পাশাপাশি অঞ্চলায়নও প্রাণীর শ্রেণীবিন্যাসকরণে সমধিক গুরুত্ব বহন করেছে। প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা হলো প্রাণীর অক্ষের দিকে আমাকে
প্রথমত খেয়াল করতে হবে এই অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণী দেহের বিভিন্ন অক্ষের যে সুষম বন্টন বা বিভক্তিকরণ, সেটাই হলো প্রতিসাম্য। এখানে আমি প্রথমে অপ্রতিসাম্য বলে একটা শব্দ ব্যবহার করেছি এবং একটি শামুকের ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। এটিকে অপ্রতিসাম্য বলার মূল কারণ আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রাণীকে সমানভাবে দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত বা ততোধিক খণ্ডে বিভক্ত করা যায় না, তাকে অপ্রতিসাম্য প্রাণী বলে। আরেকটি গোলাকৃতির প্রাণী আমি তোমাদের সামনে তুলে ধরেছি। বিজ্ঞানীদের শ্রেণীবিন্যাসকরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রতিসাম্যতা। তারই ধারাবাহিকতায় আমি সেটির নাম দিয়েছি গোলীয় প্রতিসাম্য, যেটাকে দেখো বেশ কয়েকটি তার অক্ষকে লক্ষ্য রেখে যদি তাকে বিভক্ত করা হয়, তাকে খুব সহজেই বেশ কয়েকটি সমান খণ্ডে খণ্ডায়িত করা সম্ভব। এরপর আছে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য প্রাণীটি যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে কাটলে দুই বা ততোধিক সংখ্যক সমান অংশ বের করা সম্ভব। এই দুই বা ততোধিক সমান সংখ্যক অংশ বের করার প্রাণীটিকে আমরা অরীয় প্রতিসাম্য বলে থাকি। এরপর আছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের প্রাণীর ক্ষেত্রে আমি একটি প্রজাপতির ধরনের ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী আমরা তাকেই বলবো যাকে শুধুমাত্র একবার সমান দুই খণ্ডে বিভক্ত করা যায়। এরপর আছে পঞ্চঅরীয় প্রতিসাম্য। পঞ্চঅরীয় প্রতিসাম্য কথাটা আসলেই আমরা সহজেই ধরে নিতে পারি যে 2, 3 বা তার বেশি সমান খণ্ডকে বিভক্ত একটি প্রাণী, যেটাকে আমরা পূর্ববর্তী স্লাইডে তুলে ধরেছিলাম স্টারফিশ বা তারামাছ হিসাবে। এই তারামাছকে আমরা অক্ষ থেকে সমান 5 খণ্ডে বিভক্ত করতে পারি। এরপর আছে নটোকর্ড। যে সমস্ত প্রাণীর দেহে নটোকর্ড আছে, সেই প্রাণীগুলিকে আমরা সাধারণত বলে থাকি কর্ডেড প্রাণী। নটোকর্ডের সাথে আমি একটি শব্দ তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হলো নলকর্ডটা। পরবর্তী স্লাইডে আরেকটি শব্দ আমি ব্যবহার করেছি, সেটা হলো কর্ডাটা। নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণেই আমি সেটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। নন কর্ডাটা হলো নটোকর্ড প্রাণীর বা নটোকর্ডের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। তার একটি হলো নন কর্ডাটা, দ্বিতীয়টি হলো কর্ডাটা বা কর্ডেট। নন কর্ডাটা প্রাণীর বৈশিষ্ট্য হলো যে সমস্ত প্রাণীর দেহে
নটোকর্ডের উপস্থিতি নেই। উদাহরণ হিসেবে যদি আমরা আসি, তাহলে প্রাণী জগতের যে সমস্ত শ্রেণীগুলো সম্পর্কে তোমরা জানো, 9টি শ্রেণী, তার পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্ব পর্যন্ত যতগুলো প্রাণী আমরা দেখতে পাই, তার সবগুলো প্রাণী নন কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। এরপর আছে নটোকর্ডের একটি অন্যতম শ্রেণী কর্ডাটা। আমি এখানে 3টি ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের ভিতরে ছবি 3টি দেখে যুক্তিসঙ্গত বেশ কয়েকটি প্রশ্নের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। যে সকল প্রাণীর দেহে নটোকর্ডের উপস্থিতি আছে, তাদেরকে আমরা সাধারণভাবে বলে থাকি কর্ডাটা বা কর্ডেট প্রাণী। কর্ডাটা বা কর্ডেট প্রাণীর সকল প্রাণীর ক্ষেত্রে এই নটোকর্ডের উপস্থিতি অবশ্যই লক্ষণীয়। এরপর আছে মেরুদণ্ড। আমি এখানে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী দুটি শব্দ ব্যবহার করে 2 ধরনের প্রাণী আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তার ভিতরে মেরুদণ্ডী প্রাণী আমরা অকপটাই বলতে পারি যেটা আমাদেরই ছবি, আমাদের মানবকুলের ছবি। প্রাণীর শ্রেণীবিন্যাসে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী বিভক্তিকরণ শ্রেণীবিন্যাসের এক অনন্য বৈশিষ্ট্য। এতক্ষণ ধরে আমরা 10টি বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এরপর এই আলোচ্য বিষয়গুলোর ফলো আপ যদি আমি তোমাদের কাছ থেকে নিতে চাই, আমার বিশ্বাস তোমরা খুব সুন্দর করেই সেটা আমার সামনে তুলে ধরতে পারবে। এরপরও যদি কেউ ক্লাসটি সম্পর্কে খুব ভালো রূপে বুঝতে পারোনি বা আরো একটু বুঝে নেওয়ার প্রয়োজন মনে করো, তোমরা যে কোনো সময়ে আমার সাথে একটু যোগাযোগ করো। আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। তো এরপর যে স্লাইডটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি শব্দ ব্যবহার করেছি, দলীয় কাজ। পিছনের স্লাইডগুলির তোমরা যদি বুঝে থাকো, নিঃসন্দেহে বুঝে থাকলে তোমরা এখানে সিউডোসিলোমেট এবং ইসিলোমেট প্রাণীর মধ্যে তুলনামূলক পার্থক্যের একটি ছক খুব সুন্দর করেই তৈরি করতে পারবে এবং আমাকে দেখাতে পারবে বলে আমার বিশ্বাস। এরপর সারসংক্ষেপ যদি আমি তোমাদের সাথে সামনে তুলে ধরি, তাহলে আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় ছিল, শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি, তার বিভিন্ন প্রকার ভিত্তি সম্পর্কে যে আলোচনা করা হলো, সেটা তোমরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছো বলে আমার বিশ্বাস। এরপর ধারাবাহিক মূল্যায়নের একটি বিষয় থাকতেই হয় এবং আমিও সেটা রেখেছি।
তোমাদের কাছে যদি আমি আমি প্রশ্ন করি, নিঃসন্দেহে তোমরা বলতে পারবে ট্যাগমা কি, সিলোম বলতে আমরা কি বুঝি। খুব সহজেই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমার বিশ্বাস। নটোকর্ডের ভিত্তিতে প্রাণীদের কয় ভাগে ভাগ করা যায়, এটা তোমরা সহজেই অনুধাবন করতে পেরেছ এবং খুব সহজেই এর উত্তর লিখতে পারবে বা আমাকে বলতে পারবে, আমি বিশ্বাস করি। এরপর আমি তোমাদের খুব ছোট করে একটু বাড়ির কাজ রেখেছি, যা পরবর্তী ক্লাসে তোমরা আমার জন্য নিয়ে আসবে। শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহের আলোকে নিচে আমি 3টা চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। এই প্রদর্শিত প্রাণীগুলির মধ্যে কোনটি তুমি সর্বাপেক্ষা উন্নত মনে করো, এবং এই উন্নত মনে করার পিছনে আজকের ক্লাসের প্রেক্ষিতে তোমার কাছে কোনটি সর্বাধিক যৌক্তিক মনে হয়েছে সেটা তুমি তুলে ধরবে। আমরা পরবর্তী ক্লাসে সেটা দেখব, আলোচনা করব। এরপরে যদি তোমাদের ভিতরে কোনো সমস্যা থেকে থাকে, আমি আবারও সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময় ধরে আমি তোমাদের সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করে শ্রেণীবিন্যাস বা শ্রেণীকরণের ভিত্তি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রাণীর শ্রেণীবিন্যাস এবং আরও প্রয়োজনীয় যে বিষয়গুলি তোমাদের পড়ানো দরকার সেগুলি আমি পড়াবো। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, শুভাশিস রইল। ভালো থেকো। ধন্যবাদ তোমাদের।